আসসালামু আলাইকুম। এলএডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 32 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আমি আগে যা যা দেখিয়েছি আপনারা করেছেন সবাই? ওই পিএইচপির কাজটা, তারপর হচ্ছে ওপির যে ইয়াটা দেখিয়েছিলাম লাস্ট যে ক্লাসে। দেখা হয়েছে, শুধু লাস্ট ক্লাসটা করা হয়নি, প্র্যাকটিস আর কি। আচ্ছা বাদ বাকি আচ্ছা, সব করেছি। ঠিক আছে। তো আজকে আমরা যেটা করব, প্রথমে একটা এইচটিএমএল টেমপ্লেট কিভাবে লাইভ সার্ভারে আপলোড করা যায় এটা দেখব, এবং এরপর আমরা যেই আমাদের পিএইচপির যেটা করেছি অ্যাপ্লিকেশনটা ওইটা আপলোড করব, এবং এরপর ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট কিভাবে আমরা লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে নিয়ে যেতে পারি এটা দেখব। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা লাইভ সার্ভারের প্রয়োজন। তো আমার কাছে একটা মানে লাইভ সার্ভারের অ্যাক্সেস আছে, আমি ওইটাতেই লগ ইন করবো। আমি এখানে যাচ্ছি, ওটা হচ্ছে দাম। দেখেন, আপনাকে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস অর্থাৎ লিংক দিয়ে দিবে, এবং ওইটার সাথে ইউজার নেম এবং পাসওয়ার্ডও দিয়ে দিবে। আমি যদি যাই themansociety.com/cpanel, আমার এটাই। এখানে এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে? তো এখান থেকে আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর এইখানে কি কি আছে, এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের আমাদের ফাইলগুলো রাখতে হবে। ঠিক আছে? আর আমাদের যে ইয়াটা আছে আরেকটা যেটা জিনিস, যে পিএইচপি মাইঅ্যাডমিন এবং ডেটাবেজ, আমরা পিএইচপির যেই টেমপ্লেটগুলো রাখবো ওটার জন্য আমাদের ডেটাবেজের প্রয়োজন। আর ওই ডেটাবেজ আমাদের কোথায় বানাইতে হবে, এই যে মাইস্কুয়েল ডেটাবেজের মধ্যে। এবং পিএইচপি মাইঅ্যাডমিনের মধ্যে যদি আমি ক্লিক করি, এটার যেই আউটলুকটা হবে আমাদের লোকাল সার্ভারে যেরকম, এখানেও কি ঠিক ওই রকম ভাবে আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। তো এটা গেল। আর আমি যদি রাইট সাইডে আমার দেখি যে এখানে কি কি আছে, যে আমার যে এই যে সি প্যানেলটা আছে, এটার যে প্রাইমারি ডোমেইন, এটা হচ্ছে এটা, যে দামেনসোসাইটি.কম। এখানে আমি যা কিছু রাখবো এটা দামেনসোসাইটি.কম এ দেখা যাবে। ঠিক আছে? তো শেয়ার আইপি অ্যাড্রেস এটা। আর এখানে দেখেন যে ডিস্ক ইউজেস, আমি কতটা ডিস্ক এখানে ইউজ করেছি। টোটাল হচ্ছে আমার 1.95 জিবি, এর মধ্যে আমি 536 37 এমবি ইউজ করেছি। ঠিক আছে? আর এখানে আমি টোটাল ডেটাবেজ বানাইতে পারবো কয়টা? 20টা। আমি বানিয়েছি 2টা। তো এগুলো লিমিট থাকে, আপনি যখন কিনবেন ওখানেই মানে ওরা বলে দিবে। আর মাইস্কুয়েল ডিস্ক ইউজেস, ওখানে টোটাল 1.44 জিবি, আমি ইউজ করেছি মাত্র 16 এমবি। আর ব্যান্ডউইথ হচ্ছে 100, টোটাল 20 জিবি। আর এখানে ব্যান্ডউইথ আছে আমার কত, 171.72 এমবি। আর এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিজিটর কেমন আসে এবং টোটাল সাইজের উপরে আর কি। যত বেশি ভিজিটর আসবে ব্যান্ডউইথ তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অ্যাডন ডোমেইনস অ্যাড করা যাবে, আর সাব ডোমেইন টোটাল এখানে 20টা অ্যাড করা যাবে, আমি এখনো একটাও করি নাই। এলিয়াসিস ডোমেইন, এগুলো একটা একটা করে করা যাবে। ঠিক আছে? তো আমি এগুলো করি নাই। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে মেইন কাজ আপনাদের যেটা থাকবে, যে আপনি সিপিএনএল লগ ইন হবেন, হওয়ার পর কি এই যে ফাইল ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে তো অনেকগুলো ফোল্ডারের মতো আছে। আমাদের যে মেন কাজটা করতে হবে, যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এখানে আমাদের সব কাজ করতে হবে। ঠিক আছে? তো এটাতে আমি ডাবল ক্লিক করি। আর এখানে আমার আগের কিছু ফাইল আছে, তো আগেরগুলো আমি ডিলিট করে দিই, যে সিলেক্ট অল। আর ডিলিট কিভাবে করব, এই যে একটা একটা করে কন্ট্রোল প্রেস করে এভাবে সিলেক্ট করতে পারি। আর আরেকটা কাজ করতে পারি, যে এখান থেকে এই যে সিলেক্ট অল, সবগুলো একবারই সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আমি কন্ট্রোল প্রেস করে এই যে এসেনশিয়াল এই ফোল্ডারটা বাদে, এই ফোল্ডারে আমার অন্য কিছু প্রজেক্ট আছে, তো এই কারণে আমি এটা ডিলিট করতেছি না। তো এটার পর আমরা কি করব, আমরা এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে এই যে ডিলিট করে দিতে পারি, এই যে ডিলিট, অথবা কি এই যে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। আর এইখানে একটা ইয়া আছে, যে এই চেক চেক বক্সটা যদি আমি চেক করে দেই, তাহলে কি হবে, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আর কোথাও গিয়ে জমা হবে না। আর আমি যদি এটা চেক না দিই, এটা আবার ট্রেসে গিয়ে জমা হবে, ওখান থেকে আমরা ইচ্ছা করলে আবার রিস্টোর করতে পারবো। তো আমি চাচ্ছি যে এগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাক, এগুলো আমার প্রয়োজন নেই। আমি কনফার্ম করে দিলাম। ঠিক আছে? তো এখন আমি যদি দ্য মেন সোসাইটি ডট কমে যাই, themansociety.com, এই যে দেখেন এটা কিন্তু ইয়া দেখাচ্ছে যে আমার এখানে এসেনশিয়াল একটা ফোল্ডার আছে, এছাড়া আর কোনো কিছু দেখা যাইতেছে না, তাই না? আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা,
তো এরপর আমাদের তাহলে কি করতে হবে দেখেন, আমরা যদি এখানে একটা HTML ফাইল বানাই, যে একটা ফাইল বানাবো কিভাবে, এই যে ফাইলের মধ্যে ক্লিক করব, ফাইল এই জায়গায় দেখা যায় সবার উপরে, এই যে ফাইল ফোল্ডার, এখানে সবকিছু বানানো যাবে, আপলোড করা যাবে। তো আমি জি ভাই। আমি যদি ফাইলের মধ্যে ক্লিক করি, ধরেন যে এখানে আমাদের কি লোকাল সার্ভারে আমরা দেখেছিলাম যে index.html যদি বানাই, ওটাই প্রথমে index.php, ওটাই ইন্ডেক্স করে, অর্থাৎ ওটাই হোম পেজ হিসাবে দেখাই যে theMainSociety.com এ গেলে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে index.html, তারপর ক্রিয়েট নিউ ফাইল করলাম। দেখেন এখানে আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে index.html নামে। আর এটাকে আমি যদি এডিট করতে চাই, তাহলে কি করব, এই যে এটার উপরে রাইট বাটন ক্লিক করব, করার পর এখানে এই যে এডিটে ক্লিক করতেছি, আবার এডিট করব। তো দেখেন HTML এর কোড আমরা যেভাবে করতে করি, এখানেও কি একইভাবে কোড করতে পারবো। যে এখানে দিচ্ছি যে উই লার্নিং, যদিও মানে HTML এর স্ট্রাকচারটা আমি এখনো লিখতেছি না আর কি, একটু পর লিখবো। আর এখানে লিখতেছি যে উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে যদি আমি স্টেপ চেঞ্জেস করি, করার পর এখন রিলোড করি, তাহলে আমার কি দেখাচ্ছে এখানে যে theMainSociety.com, এটাতে যদি আপনারা যান, আপনারা গেলেও এখানে দেখতে পাবেন যে এখন দেখাচ্ছে উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট theMainSociety.com এ গেলে। ঠিক আছে? আর এখানে কি আমার টাইটেল পাইতেছে? না, কোনো টাইটেল পাইতেছে না। তো আমাদের টাইটেল এগুলো দেওয়ার জন্য আমাদের কি পুরো HTML স্ট্রাকচারটাই লিখতে হবে, তাই না? তো ওটা আমরা লিখবো কিভাবে? প্রথমে দিতে হবে এই যে এক্সক্লেমেশন মার্কটা, ডক টাইপ, তারপর হচ্ছে HTML। এরপর আমি HTML-টাকে শুরু করব, আর এখানে HTML-টাকে শেষ করতে হবে। এরপর আমি যদি দেই হচ্ছে হেড, আর এখান থেকে হেডটাকে আমি ক্লোজ করব, সরি, হেড। আর হেডের পরে আমাদের কি হবে, বডি, তাই না? আমি বডি দিয়ে দিচ্ছি এখানে, বডি। আর এরপর আমাকে একটা টাইটেল দিতে হবে হেডের মধ্যে, আমি টাইটেল শুরু করলাম যে ওয়েব ডেভেলপমেন্ট আমার টাইটেল, ঠিক আছে? আর এখান থেকে টাইটেল ট্যাগটাকে আমি ক্লোজ করব। এরপর আমাকে কি করতে হবে, বডির ভিতরে আমি যদি একটা H1 এর ভিতরে দেই যে উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট, উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে H1-টাকে আমি ক্লোজ করতেছি এখানে, ঠিক আছে? করার পর সেভ চেঞ্জে আমি ক্লিক করলাম। করার পর এখন আমি যদি এখানে রিলোড করি, দেখেন এটা কি একটা আমার H1 এর ভিতরে পেয়ে গেছে, এবং আমার উপরে যে ইয়াটা ওয়েব ডেভেলপমেন্ট পাইছে, যে টাইটেল আমি যেটা দিয়েছিলাম। জি। আচ্ছা, তো এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যদি এখানে একটা সিম্পল একটা মেনু ডিজাইন করতে চাই, প্রথমে একটা লোগো থাকবে, আর রাইট সাইডে দুইটা মেনু চাইল্ড থাকবে, একটা হোম একটা অ্যাবাউট, মানে HTML দিয়েই হোমে ক্লিক করলে হোম পেজটাই থাকবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে। এটা আমরা করতে পারবো এখানে। করা যাবে তো। হ্যাঁ, তো ওটা করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমি যেভাবে আপনাদের আমি শিখিয়েছি ঠিক ওইভাবে করবেন, যে এখানে একটা ডিভ দিবেন, প্রথমে ডিভ ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিবেন হচ্ছে হেডার এরিয়া, আর এখান থেকে আমি ডিভটাকে ক্লোজ করব, ঠিক আছে? তো হেডার এরিয়ার ভিতরে আমি কি নিব, আমি একটা কন্টেইনার নিয়ে নিব, ডিভ ক্লাস HTML, মনে আছে? জি ভাই। আচ্ছা, তো এখানে ডিভ দিয়ে দিলাম। তো এখন ডিভের ভিতরে আমি কি দিব, আমি আরেকটা ক্লাস নিব হেডার, এটাকে আমি ডিসপ্লে ফ্ল্যাশ করে দিব পাশাপাশি আনার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি ডিভ ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হেডার, আর আর হেডার থেকে এখানে কি হেডারটাকে আমি ক্লোজ করতেছি। এরপর আমি প্রথমে একটা নিব ডিভ ক্লাস ইকুয়াল লোগো, লোগোটাকে এখানে ক্লোজ করতেছি। আর এরপর আমি একটা নিব হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল মেনু, তারপর ডিভটাকে আমি ক্লোজ করব, ঠিক আছে? তো লোগো নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে একটা অ্যাঙ্করের মধ্যে হাইপার রেফারেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আপাতত হেক্স দিচ্ছি, আর এখানে বলে দিচ্ছি যে আওয়ার ডেমো, এরকম কিছু একটা দিলাম আর কি। আমাদের তো লোগো আপাতত নেই, আমি টেক্সটটাকেই লোগো হিসেবে ধরতেছি।
আর মেনু বানানোর জন্য আমাদের কি করতে হবে বলেন তো? হ্যাঁ, ইউএল এলআই এর ভিতরে নিতে হবে, যে আমি ইউএলটা শুরু করলাম, ইউএলটাকে ক্লোজ করলাম, ঠিক আছে। এর ভিতরে আমি নিব হচ্ছে এলআই, এলআইটাকে আবার কি ক্লোজ করব। এর ভিতরে আমি যেহেতু এগুলো ক্লিকেবল হবে, আমি হাইপার রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপাতত হেক্স দিচ্ছি। আর এখান থেকে এটাকে ক্লোজ, এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে হোম, আর এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিব হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট, ঠিক আছে। এখন সেভ চেঞ্জ করলাম, করার পর এখন আমি যদি রিলোড করি দেখি যে আমার এখানে কি পরিবর্তনটা আসতেছে। দেখেন আমার আওয়ার ডেমো চলে এসেছে, হোম এসেছে, অ্যাবাউট এসেছে। তো আমি কি করব, যে এইটা যে আছে হেডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড দিব এই টোটাল ইয়াটা জুড়ে, আর এই কন্টেন্টগুলো আমার কন্টেইনারের ভিতরে চলে আসবে, অর্থাৎ কন্টেইনারে আমি একটা উইথ দিব। তারপর তো এই স্টাইলগুলো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা স্টাইল ডট সিএসএস ফাইল বানাইতে হবে এবং ওইটাকে লিঙ্ক করাইতে হবে, তারপর না স্টাইল কাজ করা যাবে, তাই না? জি তো ওইটা করার জন্য আমাকে এখানে আরেকটা ফাইল বানাইতে হবে। দেখেন আমি আরেকটা ফোল্ডারের মধ্যেও সিএসএসটা রাখতে পারি। তো ফোল্ডার নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে এই যে ফোল্ডারের মধ্যে ক্লিক করতে হবে। তো আপাতত আমি ফোল্ডারের মধ্যে না নেই, আমি সিএসএস ফাইলটা এখানে বাইরে নিচ্ছি আর কি। তো বাইরে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে ফাইলের মধ্যে আবার ক্লিক করতে হবে, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস। আর এটা করার পর আমাকে কি এটাকে ওপেন করতে হবে, যে এডিট, এডিট করে দিলাম। এখন এটা কখন কাজ করবে, যখন আমি এখানে লিংক করাবো, তাই না? তো এটা লিংক কিভাবে করাইতে হয় এটার সাথে, এখানে বলে দিব যে লিংক রিলেশন ইকুয়াল স্টাইল শিট, ঠিক আছে। আর এখানে হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স দিয়ে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস, সেভ চেঞ্জ দিয়ে দিব। দেওয়ার পর এখানে যদি আমি রিলোড করি, তো আমি বুঝবো কিভাবে যে আমার স্টাইলটা পাইলো কিনা। আমি ভিউ পেজ সোর্সের মধ্যে যাব, যাওয়ার পর এই যে স্টাইল ডট সিএসএস এটাতে ক্লিক করব। হ্যাঁ, এটা পেয়েছে। আপাতত ব্ল্যাঙ্ক আছে, কারণ যে আমি স্টাইল ডট সিএসএস এর ভিতরে কোনো কোড করি নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এই যে হেডার এরিয়া এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি প্রথমেই একটা বডি নিয়ে নিই, বডিটা একটা এখানে মার্জিন করে দিব 0, প্যাডিংও করে দিব 0, আর কি এটা আপাতত থাক। আর হেডার এরিয়া যেটা আছে, এই যে হেডার এরিয়া, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই আমি, যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এর ভিতরে যে কন্টেইনার ক্লাসটা আছে এটার আমি উইথ দিব, যে ম্যাক্সিমাম উইথ হচ্ছে 1140 পিক্সেল, আর উইথ দিব 100%, মার্জিন অটো, ঠিক আছে। সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসার কথা গ্রিন, এবং এটা কন্টেইনারের ভিতরে চলে আসার কথা। আর রিলোড দিলাম, এটা কি এসেছে? না, এসে নাই, আসে নাই। তো আমি দেখি যে ভিউ পেজ সোর্স করি, করার পর স্টাইল ডট সিএসএসটা দেখি, দেখেন এটা কিন্তু এখনো ব্ল্যাঙ্ক আছে। আমি যে কোডগুলো করলাম এখানে, এই কোডগুলো কিন্তু এখানে দেখানোর কথা, দেখাই দিচ্ছে না কেন? এটা যখন আপনি সরাসরি লাইভ সার্ভারে কাজ করবেন, এটা ক্যাশ ধরে থাকে। তো ক্যাশটা ক্লিয়ার করার জন্য আপনারা যেটা করবেন, কন্ট্রোল শিফট আর, কিবোর্ডের কন্ট্রোল শিফট আর প্রেস করবেন। করার পর দেখেন যে এটা পেয়ে গেছে। এখন আমি যদি এখানে রিলোড করি, এই যে এখানেও এখন কোডগুলো কিন্তু পেয়ে গেছে স্টাইল ডট সিএসএস এর ভিতরে, বোঝা যায়? জি ভাই। আচ্ছা, তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমি কি করব, যে আমার যে হেডার ক্লাসটা আছে এটাকে ফ্লেক্স করে দিব, আমি কপি করব, আর এটাকে একটু নিচে নামাই দিই, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কি এখানে দিয়ে দিব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস কি হবে বলেন তো? খাইছে কাজ। সেন্টার, আবার কন্ট্রোল শিফট আর দিচ্ছি আমি, এই যে এগুলো পাশাপাশি চলে এসেছে এবং এটা কি সেন্টারেই আছে। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে হবে, যে এগুলো আরো আমি একটা উইথ দিয়ে দিই, যে লোগো, লোগো যেটা আছে এটার মধ্যে ডট লোগোর মধ্যে আমি একটা উইথ দিয়ে দিব হচ্ছে 30%, আর এরপর ডট মেনু, এটার উইথ দিয়ে দিব আমি 70%, উইথ 70%, ঠিক আছে। সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করলাম, করার পর এখন যদি আমি রিলোড করি,
তো এই যে এরকম হয়ে গেছে। আর এই যে মেনুর যে ইয়াটা, এগুলা যদি আমি এই বুলেট গুলা সরাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইয়ে করতে হবে ওই যে, জি হ্যাঁ, ডট মেনু ইউএল এর ভিতরে, ঠিক আছে, ইউএল এ আমরা কি করব যে মার্জিন 0 করে দেব। এটা ডিফল্ট ভাবে একটু মার্জিন পেয়ে থাকে, প্যাডিং পেয়ে থাকে। আমি এগুলো 0 করে দিলাম এবং লিস্ট স্টাইল যেটা আছে এটাকে আমি নান করে দিব। তো নান করে দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করলাম। করার পর আবার যদি আমি রিলোড করি, তো এখন এগুলো চলে গেছে। আর এগুলো আমাদের পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? এই যে মেনু ইউএল, এটাকে কপি করব, করার পর যে এলআই গুলো আছে এখানে বলে দিব যে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন কিন্তু ব্লক হয়ে আছে, এই কারণে কি ওর পাশাপাশি আসতে দিচ্ছে না। আমি যখন ইনলাইন ব্লক করে দিব, ক পাশাপাশি আসছে, পাইছে এগুলা? এলআই এর স্টাইল গুলো এখনো পাই নাই। আমি কন্ট্রোল শিফট আর দেই, এই যে এবার চলে এসেছে, মানে তখন ক্যাচের মধ্যে ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করব, এগুলা একটু স্টাইল করে দিব এ এর ভিতরে। কপি করলাম, পেস্ট করে দিচ্ছি। প্রথমে আমি টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিব। এটার নিচে একটা ডিফল্ট ভাবে বর্ডার থাকে, তো এটাকে আমি টেক্সট ডেকোরেশন নান করে দিব। আর আরেকটা হচ্ছে এখানেও ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, না হলে প্যাডিংটা পাবে না। ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। আর প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে উপরে নিচে 13 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল। আর এটার ফন্ট সাইজ একটা দিয়ে দেই, যে ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, কালার হবে হচ্ছে হোয়াইট। আর কি দিব? আর ফন্ট ওয়েট করে দিই বোল্ড। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, সেভ চেঞ্জ করলাম। করার পর এখন যদি কন্ট্রোল শিফট আর দেই, তো এই যে আমার মেনু চলে এসেছে, যে হোম, অ্যাবাউট। আর এটা যদি আমি আচ্ছা রাইট, ভাইয়া, হ্যাঁ, গুগল ফন্ট যে আমরা ব্যবহার করি ওটা তো আমরা সবসময় অনলাইনেই ব্যবহার করতে পারবো, ওটা ডাউনলোড করার কোনো নিয়ম নাই না? না ডাউনলোড করে ইউজ করতে পারবো আমরা, আচ্ছা, ঠিক ঠিক আছে। আর এটাকে আমি যদি রাইটে নিয়ে যাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই চাইল্ডগুলোকে কোথায় রাইট করব? আমরা এখানে টেক্সট অ্যালাইন রাইট করে দিতে পারি, এই যে ইউএল এর ভিতরে টেক্সট অ্যালাইন রাইট। সেভ চেঞ্জ করলাম, ঠিক আছে। করার পর এখন যদি কন্ট্রোল শিফট আর দেই, তো দেখেন এটা আমার রাইটে চলে গেছে। আচ্ছা, এই যে আওয়ার ডেমো, এটাকেও হালকা একটা ডিজাইন দিয়ে দেই, সেটা হচ্ছে লোগোর ভিতরে যে এটা আছে ডট লোগো এ। আর এখানেও আমি বলে দেবো যে এটা কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। আর এটার ডিসপ্লে থাকবে ইনলাইন ব্লক। আর প্যাডিং, প্যাডিং দিব না, এটা কালার দিই, একটা কালার দিয়ে দিই হচ্ছে হোয়াইট। আর ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে লোগোর 20 পিক্সেল। ফন্ট ওয়েট এটারও বোল্ড করে দেই, ঠিক আছে। তো করে দিলাম, দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করলাম। করার পর এখন আমি যদি আবার রিলোড করি, কন্ট্রোল শিফট আর দিই, তো এটা, তো এটা এখন আমি কি করতে চাচ্ছি, যে যখন আমি এটাতে ক্লিক করব এখন কিন্তু পেজটা লোড হইতেছে না, দেখেন এভাবেই থাকতেছে। এখানে শুধু একটা কি পাচ্ছে, এই যে হ্যাক্স যোগ হয়ে যাচ্ছে যখন আমি ক্লিক করতেছি। আর রিলোড করার পর এটা বোঝা যাবে, এই যে এখানে একটা হ্যাক্স হয়ে যাচ্ছে, দেখেন আমি যদি রিলোড করি, এই যে একটা হ্যাক্স পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হাইপার রেফারেন্সের ভিতরে আমরা একটা লিংক দিয়ে দেবো হচ্ছে index.html টাকে, যে আমার যে index.html যে পেজটা আছে এটাই এখানে কি হবে, লোড হবে। তো আমি দেখেন আরেকবার রিলোড করতেছি, করার পর যদি আমি এখানে রিলোড করি, পাইছে? আমাকে কন্ট্রোল শিফট আর দিতে হবে। কন্ট্রোল শিফট আর দিয়েছি, এখন যদি ক্লিক করি, তো এখানে দেখেন যে index.html চলে এসেছে এবং এটা কি পেজটা লোড হইতেছে। তো index.html এর ভিতরে আমি আরেকটা ডিজাইন করে দেই, যে এখানে আমি কিছু টেক্সট নিয়ে আসবো আর একটা ইমেজ নিয়ে আসবো। তো টেক্সট নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এই যে হেডার এরিয়াটা যেখান থেকে শেষ, এটার নিচে আমি আরেকটা ইয়া করবো, এই যে হেডার এরিয়া এখান থেকে শেষ, এটা আরেকটু নিচে নামাই দিই, তাহলে এখানে কাজ করতে সুবিধা হবে। এখানে আমি নিচ্ছি যে ব্যানার এরিয়া, ক্লাস নিলাম হচ্ছে ব্যানার এরিয়া। এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর কি করব আমি, এখানে div ক্লাস, আর এখানে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, যে কন্টেইনার
কন্টেইনের ভিতরে আমার সব কন্টেন্ট থাকবে। ডিভ নিয়ে নিলাম। এখান থেকে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে কি করব, একটা ডিভ নিচ্ছি, ক্লাস ইকুয়াল, আমি ধরেন যে নিলাম ব্যানার টেক্সট নামে একটা ক্লাস, ডিভটাকে ক্লোজ করলাম। এরপর আমি আরেকটা ক্লাস নিব, যে ডিভ ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্যানার ইমেজ। তো এখানে ডিভটাকে ক্লোজ করলাম, এখানে কিছু টেক্সট নেই আমি, যে পি এর ভিতরে পিটাকে এখানে ক্লোজ করব, ঠিক আছে। তো টেক্সট নিয়ে আসার জন্য আমি এখানে সার্চ করি যে লোরেম, আমি ফুল টেক্সট কিছু টেক্সট নিয়ে আসি, এখানে এটাতে ক্লিক করলাম। তো এইটুকু নিয়ে আসলেই হবে আমার, কপি করে এখানে এই যে পি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, পেস্ট, ঠিক আছে। এখন এখানে একটা ইমেজ আমি বসাইতে চাচ্ছি, তাহলে ইমেজটা বসাবো কিভাবে? তো আমাদের কি ইমেজ, এখানে আমরা কি করতাম, এখানে একটা ইমেজ নামে ফোল্ডার নিতাম, ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা ইমেজটাকে রাখতাম। তো এখানে আমি একটা ফোল্ডার বানাই, এই যে ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেজ, ক্রিয়েট নিউ ফোল্ডার। তো ইমেজ নামে ফোল্ডার হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ইমেজ নেই। তো আমাদের কি করতে হবে, যে ইমেজটা আমরা এখানে বসাইতে চাচ্ছি ওই ইমেজটাকে এখানে আপলোড করতে হবে। আপলোড কিভাবে করব, এই যে এখানে আপলোড নামে একটা অপশন আছে, আমি ইমেজ নামে ফোল্ডারের ভিতরে আছে, ওখানে আপলোডে ক্লিক করব, করার পর সিলেক্ট ফাইল। ধরেন যে এখান থেকে, না ডেস্কটপ থেকে যাই, সেটা হচ্ছে যে কোনো একটা ইমেজ আমি আপলোড করব, এই যে সুপ্রিম কোর্টের যে ইমেজটা আছে এটাকে আপলোড করে দেই, এখানে ওপেনে ক্লিক করলাম। তো এটা 100% হয়ে গেছে এবং বলতেছে যে আপলোড কমপ্লিট। তো আবার কি আমি এখান থেকে গো ব্যাক করব। তো এই হচ্ছে এটা ইমেজ, ঠিক আছে। তো এই ইমেজের নেমটাই তো আমার ওখানে দিতে হবে, এটাকে আমি কপি করে দেই। যে কিভাবে কপি করব, রিনেম করে এখান থেকে পুরোটাই কপি করে নিতে পারি। রিনেম কিভাবে করবেন, এই যে রাইট বাটন ক্লিক করবেন, করার পর এই যে রিনেম, ইচ্ছা করলে এই নেমটা চেঞ্জ করে দিতে পারেন, আপনি শুধুমাত্র দিয়ে দিতে পারেন যে কোড, কোড দেওয়ার পর কি রিনেম ফাইল। তো এটা কোড পয়েন্ট ডট জেপিজি হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই ইমেজটা পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, একটা ইমেজ ট্যাগ নিতে হবে, সোর্স দিতে হবে ইকুয়াল, এটা আমার কোন ফোল্ডারের মধ্যে আছে, ইমেজ। তো এখানে বলে দিব যে কোড ডট জেপিজি, আর ইমেজটা যদি না পাই অল্টারনেটিভ টেক্সটের ভিতরে বলে দিব হচ্ছে ইমেজ বলে দিলাম, ঠিক আছে। সেভ চেঞ্জ করলাম, করার পর এখন যদি আমি রিলোড করি, তো আমার প্রথমে এই যে টেক্সটগুলো পেয়ে যাচ্ছে, তারপর হচ্ছে কি এই ইমেজটা পেয়ে যাচ্ছে। আর এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ব্যানার এরিয়া, এটাকে কপি করব, ব্যানার টেক্সট আর ব্যানার ইমেজ, এটা নিচে লিখবো আমি ডট ব্যানার এরিয়া, এখানে ওভারফ্লো হিডেন করে দিব যেন কোনো প্রবলেম না হয়। আর এখানে প্যাডিং টপ করে দিব হচ্ছে 30 পিক্সেল, এখানে হচ্ছে ব্যানার টেক্সট, আরেকটা হচ্ছে আমার কি ব্যানার ইমেজ। সো এখানে আমি একটা প্যাডিং সরি উইথ দিয়ে দিই, যে উইথ 50% বা 45% দিয়ে দিই, যে 45% হচ্ছে উইথ, মার্জিন রাইট হচ্ছে 5%, মার্জিন রাইট 5%, আর ফ্লোট হবে কি লেফট দিয়ে দিলাম, আর এটার উইথ দিয়ে দিব 50%, উইথ 50%, আর ওভারফ্লো হিডেন। আর এর যে 50% জায়গা আছে এটার মধ্যে ইমেজটা যেন পুরোটাই পেয়ে যায়, এটার জন্য আমরা কি করব, যে আইএমজির ভিতরে যে আইএমজি ট্যাগটা আছে এটার উইথ হয়ে যাবে 100%। সেভ চেঞ্জ করে দিলাম, করার পর যদি আমি রিলোড করি, এটা চেঞ্জ হয় নাই, আমাকে কন্ট্রোল শিফট আর দিতে হবে, এই যে এটা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার হোম পেজ, আমি যখন এটাতে ক্লিক করব, এই যে এটাই আমার রিলোড হচ্ছে। তো আমি চাইতেছি যে এখানে হোমে ক্লিক করলে এই পেজটাই লোড হবে, আবার অ্যাবাউটে যখন ক্লিক করব তো আমার অন্য একটা পেজে চলে যাবে। তো এটা করার জন্য আমাদের কি আরেকটা ফাইল বানাইতে হবে about.html নামে, এই যে ওয়ান, এখান থেকে আমি আরেকটা ফাইল বানাবো এখানেই, যে about.html। তো এটার পর আমি এটাকে এডিট করতেছি,
এডিটে ক্লিক করলাম, করার পর আমার কোন অংশটুকু কমন এটা মনে রাখতে হবে। দেখেন যে অ্যাবাউট পেজেও কিন্তু কি আমার এই হেডারটুকু থাকবে, এই অংশটুকু হয়তো বা চেঞ্জ হইতে পারে। তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে পুরোটাই কপি করতে পারি। পুরোটাকে আমি কপি করলাম, করে অ্যাবাউট ডট এইচটিএমএল এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাকে কি করতে হবে, এই যে ব্যানার এরিয়া যেটা আছে এটার ভিতরে আমি সবকিছু বাদ দিয়ে দিই, এটার ভিতরে আমি অন্য কিছু রাখবো অ্যাবাউট ডট এইচটিএমএল এ, ঠিক আছে। তো এটা করার পর আমি লোরেম ইপসামের কিছু টেক্সট আরো নিয়ে আসি, কপি করে দিলাম। অ্যাবাউট ডট এইচটিএমএল এ গেলে আমার এই ইয়াটা পাবে, কন্টেন্ট গুলা পি দিলাম, পিটাকে এখানে ক্লোজ করলাম। তো এখন আমার এই ইয়াগুলা করার জন্য, লিঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমি যদি কন্ট্রোল শিফট আর দেই, হোমে ক্লিক করলে এটা কোনো কিছু হচ্ছে না, এখানে ক্লিক করলেও কোনো কিছু হইতেছে না। আমাদের হাইপার রেফারেন্সের ভিতরে ওই লোকেশনটা বলে দিতে হবে যে এটা কোথায় যাবে, তাই না? তো আমি জি। লোকেশনটা বলে দেই যে এখানে আমার হোমের মধ্যে ক্লিক করলে যাবে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, আর অ্যাবাউট এর মধ্যে ক্লিক করলে, মানে আমি যেই নামে ফাইলটা নিয়েছি অ্যাবাউট ডট এইচটিএমএল এ, তো আমরা এখান থেকে এটা কপি করি এবং ইন্ডেক্স পেজেও আমরা এটা কি দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি যে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট ডট এইচটিএমএল এ যাবে, আর হোমে ক্লিক করলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। সেভ চেঞ্জ করলাম, করার পর এখন আমি যদি রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেই, তো চলে এসেছে। এখন দেখেন আমি যদি লোগোর মধ্যে ক্লিক করি, এই পেজটাই লোড হইতেছে। হোমের মধ্যে ক্লিক করলেও এই পেজটা লোড হইতেছে। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাবাউট পেজে চলে আসতেছে। বাকি ডিজাইন তো আমরা করতেই পারবো, তাই না? আচ্ছা, হ্যাঁ, তো এভাবে আমরা কি আরো অনেকগুলো পেজ এইচটিএমএল ইয়া করতে পারি, অ্যাবাউট, কন্ট্যাক্ট যা আছে, জাস্ট শুধু একটা করে ফাইল বানাইতে হবে আর হাইপার রেফারেন্সের ভিতরে ওই ইয়াটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এখানে কাজ করলাম। তো আমাদের যদি একটা এইচটিএমএল টেমপ্লেট করা থাকে, ওইটা আমরা কিভাবে আপলোড করব, ওটা যদি আমরা করতে চাই তাহলে আপাতত আমি এখান থেকে এই ফাইলগুলো যদি আমি ডিলিট করে দিই, দেখেন এখান থেকে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। এটাতে ক্লিক করি নাই, এটাতে ক্লিক করলে কিন্তু আমার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। কনফার্মে ক্লিক করলাম। তো এখন এটা পাবো কোথায় যে ডিলিট হয়ে গেছে, আমার এখান থেকে যদি যাই, দেখেন এটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। এটা আমরা পাবো কোথায়? এই যে এখানে ভিউ ট্রেস নামে একটা অপশন আছে, দেখা যায়? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ভিউ ট্রেস এর মধ্যে ক্লিক করব, এখানে দেখেন যে আমার এই যে ফাইলগুলো এখানে জমা আছে। আমরা যদি ইচ্ছা করি সবগুলো আবার কি রিস্টোর করতে পারবো। এখানে সিলেক্ট অলে ক্লিক করব, করার পর কি সিলেক্ট অল, রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে এই যে রিস্টোর, রিস্টোরে যদি ক্লিক করি, এই যে রিস্টোর ফাইল, এখন যদি আবার রিলোড করি, দেখেন যে পেয়ে গেছে আবার। তো আমি চাচ্ছি যে এগুলো আমার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাক। এই যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে যাওয়ার পর সিলেক্ট অল করলাম, এসেনশিয়ালটাকে বাদ দিলাম, রাইট বাটন ক্লিক করে ডিলিট, ক্লিয়ার। এখন আমি যদি চাই আর এই ফাইলগুলো আর কি ফেরাইতে পারবো না, এগুলো চলে গেছে। আমি যদি ভিউ ট্রেসের ভিতরে যাই, দেখেন যে এটা ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, তো আমরা ক্লাসে একটা পিএইচডি টু এইচটিএমএল করেছিলাম, সেটা হচ্ছে আমি যদি যাই স্টেজিং এর ভিতরে, রেজু, রেজুর ভিতরে হচ্ছে আমাদের 563 পেজ, 11 12 এর ভিতরে আছে, হ্যাঁ। এখানে আমি যদি এটাকে ওপেন করি, এই যে ডেকো ব্লকের যে ইয়াটা আমরা বানিয়েছিলাম, এটাই আমরা এখন আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, আপাতত এই জিপ ফাইলটা আমি ডিলিট করে দিই। এই ফাইলটাকে আমাকে জিপ করতে হবে, কি কি ফাইল আমাদের লাগবে। এখানে দেখেন অ্যাসাইনমেন্ট নামে যে ফোল্ডারটা আছে, এটা আমার প্রয়োজন নেই। এটাতে আমি আপনাদের ওই অ্যাসাইনমেন্টগুলো নিয়েছিলাম, ঠিক আছে। আর আমাদের লাগবে কোনটা, সিএসএস, ইমেজ, জেএস, আর পিএইচডি ফাইলটাও লাগবে না, এখানে পিএইচডি ফাইলটা আছে এইটা। এগুলো সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এটাকে জিপ করে নেবেন। এই যে রাইট বাটন ক্লিক করে একটু আর্কাইভ করে নেবেন, করার পর এই যে জিপ, আমি জিপে সিলেক্ট করলাম, অবশ্যই জিপ হইতে হবে, ওকে করে দিলাম। তো আমার এই যে ক্লাস, আর হলে চলবে না? রার হইলে ইয়া ইরর দেখাইতে পারে, আই হোপ। তাহলে জিপ দেবো। হ্যাঁ, জিপ করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। জি।
আচ্ছা, তো এখন এটা কি করবেন দেখেন, এটা অনেক ফোল্ডারের ভিতরে আছে, তো আমি চাচ্ছি যে এটাকে আমি কাট করে আমি ডেস্কটপে রাখবো। আগে ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে রাখবো, এখান থেকে আমি আপলোড করব। আর ডিলিট করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম। তো এখান থেকে মানে রাখলাম, এখান থেকে সহজে আমি আপলোড করতে পারবো। তো আমাদের কি করতে হবে, এই যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে যাওয়ার পর আমি আরেকবার দেখাচ্ছি, যে লগ ইন করার পর ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এটাতে ডাবল ক্লিক করবেন। এখানেই আমাদের আপলোড করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমার ছিল হচ্ছে নিউ ফোল্ডার 2 এর ভিতরে, এই যে ক্লাস 12.zip ডাবল ক্লিক করলাম। তো এটা আমার আপলোড হয়ে গেছে। আমার ফাইল সাইজ খুবই কম, এই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আপনার ফাইল সাইজ যদি বেশি হয়, সেক্ষেত্রে আমাদের টাইম একটু আরেকটু বেশি লাগবে। তো এরপর আমি কি করব, এই যে গো ব্যাক টু, এটাতে ক্লিক করলাম, এখানে চলে এসেছে। আর এরপর আমি এডিটে ক্লিক করলাম। সরি, এডিট না, এটা তো এডিট করে আমার কোনো লাভ নাই, এটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করব কিভাবে, এই যে সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি, করার পর এই যে এক্সট্রাক্ট, আমি এক্সট্রাক্টে ক্লিক করলাম, যে এখানেই এই যে পাবলিক এইচটিএমএল এর ভিতরেই আমার ফাইলটা কি এক্সট্রাক্ট হবে। এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। হওয়ার পর এখন আমি যদি রিলোড করি, আমার ডেকো ব্লক পেয়ে গেছে, কিন্তু স্টাইলগুলো পাই নাই। স্টাইলগুলো পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল শিফট আর দিয়ে দিই আমি। দেখেন এখন কিন্তু পেয়ে গেছে। দ্য মেন সোসাইটি ডট কমে গেলে আপনারা এই আমার এই সাইটটা দেখতে পাবেন। এখন পর্যন্ত কন্ট্রোল শিফট আর দিতেন না, বারবার রিলোড করলেও পাইতো না। আর নির্দিষ্ট একটা সময় ছিল, ধরেন যে 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা, যতক্ষণ ও ক্যাশটা ধরে রাখে। আচ্ছা, তারপরে পাইতো। হ্যাঁ, তারপরে আপনা আপনি পেয়ে যাইতো। আচ্ছা। ঠিক আছে। তো আমরা যে কোনো এইচটিএমএল টেমপ্লেট আপনাকে আপলোড করতে হলে কি করতে হবে, ওটাকে জিপ করবেন। জিপ করে এখানে সরাসরি আপলোড করে দিবেন, এক্সট্রাক্ট করে দিবেন। করে দিলে এটা কাজ শেষ। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। জি বলেন। হ্যাঁ, ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, তারপরে আপনি এই সি প্যানেল পাবেন, এই এই লোকেশনটা পাবেন, domain-society.com, বা যে নামে আপনি ডোমেইনটা নেবেন। হ্যাঁ, কিনে ইউজ করতে হবে। আর ফ্রি আছে, ফ্রি গুলার মধ্যে মনে করেন যে আপনি আপনার মতো করে এই নেমটা নিতে পারবেন না। এই নেমটা যেমন আমি নিয়েছি theMainSociety.com। আবার আমার এখানে যে ইয়াটা আছে, সি প্যানেলটা, এটাতে আমার অনেক জায়গা আছে, যে 2 জিবি পর্যন্ত আমি রাখতে পারবো। ফ্রি গুলোতে হয়তো বা এত বেশি দিবে না, একটা ডেটাবেস বানাইতে দিবে, এর বেশি বানাইতে দিবে না, অনেক ইয়া থাকবে আর কি। দাম যেমন ইয়াটা নিবেন, যে আমি যদি যাই এখান থেকে দেখেন, আমাদের একটা যে সাইট ছিল iluhost.com, এটা কি আছে, এই যে এখান থেকে iluhost.com এ গেলেই আপনি ধরেন যে আমি নিতে চাচ্ছি যে রিদওয়ানুল লিখে যদি সার্চ করি, এখানে বলতেছে যে কনগ্রাচুলেশন, রিদওয়ানুল.com ইজ অ্যাভেলেবল। মানে এই নামের যদি আমি ডোমেইন নিতে চাই, নিতে পারবো। আর ডোমেইনটা এখানে 1 বছরের জন্য আমার $12 লাগবে। এখন $12, $1 85 অথবা 80 টাকা বা 90, এই টাকার মধ্যে যত হবে, এটা হচ্ছে আমার ডোমেইনের প্রাইস 1 বছরের জন্য। 1 বছর পর কিন্তু আপনাকে আবার রিনিউ করতে হবে। আর যেই হোস্টিংটা, এই যে এখানে যে আমি রাখতেছি ফাইলগুলো, এটারও ওই রকম প্রাইস পড়বে 1000 বা 900 এরকম। তবে এটা সাইজের উপরে ডিপেন্ড করবে, আপনি কত সাইজের নিচ্ছেন। আপনি যদি 2 জিবি 3 জিবি বা 4 জিবি বেশি সাইজের নেন, সেক্ষেত্রে প্রাইসটা আপনার আরো বেশি পড়বে। আপনি কিনছেন বলে এই সাইডে আপনাকে যাইতে পারতেছেন না ভাই। হ্যাঁ, এটা কিনছে বলতে এটা আমার আমার অফিস থেকে দেওয়া হয়েছে অ্যাক্সেসটা, আমি কিনিনি এটা। জি ভাই, এখন আপনি এই সাইডে কিভাবে আসছেন, এই যে মানে ফাইল ম্যানেজারটা, কারণ আমরা যখন দি ম্যান সোসাইটি ডট কম লিখবো তখন তো ওয়েবসাইটে চলে যাবে। এটা যে ওই যে প্রথমেই দেখাইলাম না, যে theMainSociety.com, এটা সি প্যানেলে যাওয়ার জন্য একটা স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হবে। তারপর আমার, আচ্ছা, এটা সবার জন্য মানে কমন, আমরা যে নামে ছাড়ি হ্যাঁ, স্ল্যাশ সি প্যানেল দিলে আমি ডাইরেক্ট ওইখানে চলে যাব। যে কিছু কিছু ক্ষেত্রে অন্য আছে, যে যেটা যদি ওইটা এটা সি বলে প্যানেল, দিবে
জি। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন আমরা আমাদের যে পিএইচপি সাইটটা, এইচটিএমএলটা কিন্তু সহজ, আমাদের এইচটিএমএল ফাইলগুলো এখানে আনে দিলেই কাজ করবে। পিএইচপির কি ওই যে আমার যে ফাইলগুলো আছে এগুলো এখানে আনে দিলেই কাজ করবে? কাজ করবে না, কারণ কি ওইটাতে আমাদের ডেটাবেজের সাথেও কানেকশন আছে, আছে কি না? আমাদের যেই কন্টেন্ট গুলো ওগুলো তো ডেটাবেস থেকেই পাবে। আর এখানে যদি আমার ডেটাবেস না থাকে কাজ করবে? দেখেন, তো ওটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? আমি করি যে আমার জ্যামটা ওপেন করা আছে, হ্যাঁ আছে। আমি যাই হচ্ছে এখানে যে লোকাল হোস্ট স্ল্যাশ কি দিব, আমাদের ইয়াটা ছিল হচ্ছে পিএইচপি ইনসার্ট, তাই না? তো আমাকে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে আমি লগ ইন করি। রেজু এটাই ছিল আমার পাসওয়ার্ড। লগ ইন করি। এই যে লগ ইন সিস্টেমটা আমরা করেছিলাম, অল ডাটা দেখা যাইতেছে এগুলা। তারপর আমরা ডাটা এডিটও করতে পারতেছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস করতে বলেছিলাম, আহ, এখানে যদি ইমেজের সাইজটা বেশি হয়, 1 MB চেয়ে বেশি, এটা কি হবে? মানে ডাটা অ্যাড হবে না, ওকে একটা মেসেজ দেখাবে যে আপনার ইমেজ সাইজটা 1 MB চেয়ে বেশি হয়ে গেছে। এটা কি ট্রাই করেছিলেন? হ্যাঁ, আমি ওটা ট্রাই করবো। লাস্ট একটা ভিডিও বাকি আছে তো, ওটা করার পর ট্রাই করা হবে। তো ওইটা আপনারা করে নেবেন, আমি দেখাইলাম না ওইটা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটা জিনিস দেখতে চাইছিলাম, আপনি এখানে ইমেজ ছাড়া একটা আপলোড দিয়ে দেখেন তো আভাটার ইমেজটা পাই নাকি, একটা নতুন ডেটা। হ্যাঁ এখানে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এখানে ওটা পাবে না, কারণ যে আমার টাইমটা ইনপুট হয়ে যাচ্ছে। ও আচ্ছা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই ফাইলটাকে রিকোয়ার্ড করে দিতে পারি যে এটাতে ইমেজ আপলোড হবে, তারপরে করতে হবে। দেখেন আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই যে ইনপুটটা আছে এটাকে এডিট এজ এইচটিএমএল করি, করার পর এখানে আমি রিকোয়ার্ড করে দিব এটাকে, যে রিকোয়ার্ড এটা দিতে হবে, না হলে কি হবে না, আমি যদি সাবমিটে ক্লিক করি, এখন দেখেন যে এটা কিন্তু আর সাবমিট হইতেছে না, এখানে বলতেছে যে এটা আপলোড করতে হবে, তারপর আপনি করতে পারবেন। ঠিক আছে, আর ওইটাও আচ্ছা, আমরা ইমেজটা, এইচটিএমএল এ লিখলেই চলবে? হ্যাঁ রিকোয়ার্ড লিখে দিলেই হবে। জাস্ট একটা ফাংশন? এটা এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট, আচ্ছা রিকোয়ার্ড। আচ্ছা, মানে ওটা লিখলেই কাজ করা শুরু করে দিবে? জি। আর অথবা আমরা আরেকটা কাজ করতে পারি যে এটা ব্ল্যাঙ্ক যাবে কিভাবে, সেটা হচ্ছে আমরা ভিতরে করেছিলাম, অল ডাটার ভিতরে যখন এডিট করেছিলাম, যে এটা যখন আপলোড করা হবে না, এটা কি মানে এর ডাটা কোনো আপডেট হবে না, তো ওখানেও আমরা করতে পারি যে যখন ওইটা এমটি থাকবে তখন ওটার কি ডাটা কোনো ইনপুট হবে না, ওটা এমনি ব্ল্যাঙ্ক থেকে যাবে, ওটাও করতে পারেন। জি ভাই, এটাও একটু দেখবো। হ্যাঁ এটা দেখবেন ইজি জিনিস, এই এডিট পর্যন্ত করতে পারলে ওটাও করতে পারবেন। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি যাব হচ্ছে এই দুইটা, আপাতত এটা ডিলিট করে দিই, এটা কোনো প্রয়োজন নেই। আমি স্টেজিং, না স্টেজিং না, আমার লোকাল ডিস্কের ভিতরে আছে জ্যাম, জ্যাম থেকে আমি যাব htdocs, আর htdocs থেকে আমাদের ছিল এই যে পিএইচপি ইনসার্ট। তো আমাদের যেটা করতে হবে এখানে আপাতত এগুলো ডিলিট করে দেই, এই না, আমার এই পুরো ফাইলটাই একটা জিপ করতে হবে। তো আমি জিপ করে ফেলাই, রাইট বাটন ক্লিক করে অ্যাড টু আর্কাইভ করে নিলাম, তারপর জিপ, ওকে। তো এটাও আমার হয়ে গেছে, হওয়ার পর এটাকে আমি কি করব, কপি করে কেটে দিয়েছি, আচ্ছা কেটে দিই, সমস্যা নেই। এখান থেকে এই যে নিউ ফোল্ডার 2 এর ভিতরে আমি আপাতত রাখি, পেস্ট করে দিলাম। এটাই আমার কি করতে হবে, ওখানে আপলোড করতে হবে। তো আপলোড কিভাবে করব, এখান থেকে এই যে ফাইল ম্যানেজারের ভিতরে যাব, যাওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, এই ফাইলগুলো আমি ডিলিট করে দিই, এই যে যেগুলো আছে সিলেক্ট অল করলাম, করার পর এসেনশিয়ালটা বাদ দিয়ে রাইট বাটন ক্লিক করে একবারে পার্মানেন্টলি আমি ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেছে। তো আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আপলোডে আবার ক্লিক করতে হবে, সিলেক্ট ফাইল, করার পর এই যে পিএইচপি ইনসার্ট যেটা আছে এটাতে আমি ডাবল ক্লিক করলাম, এই যে 3.25 MB হয়ে গেছে আপলোড। তারপর হচ্ছে গো ব্যাক টু, এখন আমি যদি এটাতে এক্সট্রাক্ট করতে চাই, এই যে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করব। সো আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমি যদি রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেই, এই যে এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে যদি বলি রেজু 1234 দিয়ে লগ ইন করি, সে বলতেছে যে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ, আমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড এটাই ছিল। কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু ডেটাবেসটা পায় নাই,
ডেটাবেস পাইছে? কাজে এটা তো আমার এখন লাইভ সার্ভারে আছে, এটা কি ইয়ার ভিতরে আছে, দেখেন themanSociety.com, কিন্তু এখানে কোনো ইররও বলতেছে না। আমার এই যে ইয়াটা আছে এখানে ইরর রিপোর্টিংটা মানে ইয়া করে দেওয়া আছে, অফ করে দেওয়া আছে, কোনো ইরর দেখাবে না। তো আমরা একটা কাজ করতে পারি যে ডেটাবেস ডট পিএইচপির ভিতরে যেটা আছে এটাকে এডিট করব। এডিট করার পর আমরা এখানে বলে দিব হচ্ছে যদি মানে ডেটাবেসটা না পাই, ইফ কি নট কন, এটা যদি না পেয়ে থাকে এই যে এটা, তাহলে আমার ইকো হবে যে ডেটাবেস নট কানেক্টেড, ইকো ডেটাবেস নট কানেক্টেড। মানে এগুলা যদি ঠিকঠাকভাবে ইনফরমেশনগুলো থাকে তবেই কি এটা ঠিক থাকবে, না হলে দেখাবে যে ডাটাবেস নট কানেক্টেড। সেভ চেঞ্জেস করলাম, করার পর এখানে যদি আমি কন্ট্রোল শিফট আর দেই, কি দেখায়, ডেটাবেস নট কানেক্টেড দেখাচ্ছে। ও এখানে আমি ডলার সাইন দেই নাই, সরি। এই যে এই ইয়াটা যদি না পাই ভেরিয়েবলটা, সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর যদি আমি কন্ট্রোল শিফট আর দেই, তো এখানে আমার কি বলতেছে, ডেটাবেস নট কানেক্টেড। ডেটাবেস নট কানেক্টেড। একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু আমার লোকাল সার্ভারে আমাদের ডেটাবেসটা ছিল, লাইভ সার্ভারে কিন্তু আমরা এখনো ডেটাবেস বানাই নাই। এখানে আমাদের একটা ডেটাবেস বানাইতে হবে এবং ওইটার সাথে কি এই যে যে ইয়াগুলো আছে এইগুলো কনফিগার করতে হবে। এখানে আমার ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সবকিছুই দিতে হবে। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে যাই সি প্যানেল থেকে, যে এখানে ডেটাবেস বানানোর একটা অপশন আছে যে মাইস্কুয়েল ডেটাবেসেস, এটার মধ্যে আমি ক্লিক করব। যে এখানে কি বলতেছে, ক্রিয়েট নিউ ডেটাবেস, ডেটাবেস ক্রিয়েট করার জন্য বলতেছে। তার আগে আমার যে ইয়াটা ছিল এগুলো আমি ডিলিট করে দিই, যে এই ডেটাবেসটা আমার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে এই এখানে একটা ইউজার আছে যে পিথিম ইউজার, গো ব্যাক করলাম। তো আমাদের ডেটাবেস বানাইতে গেলে কি করতে হবে দেখেন, আমি সি প্যানেলের মধ্যে যাই, যাওয়ার পর হচ্ছে এই যে মাইস্কুয়েল ডেটাবেসেস একটু খুঁজে বাহির করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে। সো এটার মধ্যে আমি ক্লিক করব, করার পর এখানে একটা ডেটাবেসের নেম দিব। নেম কি দিব, যে কোনো নেম হইতে পারে, ধরেন যে আমি আমার ইয়াটাই দিলাম যে পিএসপি ইনসার্ট, তারপর কি ক্রিয়েট ডেটাবেস, এটার মধ্যে ক্লিক করব। তো আমার এটা হচ্ছে ডেটাবেস নেম, এই প্রিফিক্সটা পেয়ে যাবে। আপনি যখন যেই ডোমেন কিনবেন একটা করে প্রিফিক্স দেওয়া থাকে, তো এটা অটোমেটিক বসে যায়। এটার পর আমার পাইছে হচ্ছে পিএসপি ইনসার্ট, তো এটাতে আমি কপি করলাম, কপি করে আর এটা কোথাও লিখে রাখি যে ডিবি নেম, এটা আমার লাগবে, ডিবি নেম হচ্ছে এটা, সেভ করে দিলাম। আর গো ব্যাকে ক্লিক করলাম, করার পর এখানে শুধু ডাটাবেসটা ক্রিয়েট করলে হবে না, এখানে আমাদের আরেকটা ইউজারও ক্রিয়েট করতে হবে। তো দেখেন আমাদের ডেটাবেসটা কিন্তু এখানে চলে এসেছে যে ডামেনশো পিএসপি ইনসার্ট, এখানে ইউজার ইউজ করতে হবে। তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিই যে পিএসপি ইনসার্ট ইউজার দিয়ে দিলাম, দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে। বা এটা কেমন ইউজার, কারণ আমরা তো এটা ওইখানে ক্রিয়েট করিনি। হ্যাঁ এখানে ক্রিয়েট করতে হবে, ওখানে তো অটোমেটিক পেয়ে যাচ্ছিল, আমরা ইউজার নেম দিচ্ছিলাম রুট, পাসওয়ার্ড রাখতেছিলাম ব্ল্যাঙ্ক। তো ওই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে আমার ক্রিয়েট করে নিতে হবে, আচ্ছা, ঠিক আছে। আর এখানে আমি যদি পাসওয়ার্ড দেই, এখানে দেখা যাইতেছে না এবং বলতেছে যে ভ্যালিউজ। আমরা কি করব, পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় যে কোনো এক জায়গায় লিখে রাখবো যে এটা হচ্ছে ডিবি পাসওয়ার্ড ইকুয়াল, স্ট্রং করার জন্য আমাদের কি করতে হবে পাসওয়ার্ড, এই যে ধরেন যে প্রথমে দিলাম দা, তারপর এই যে অ্যাট দ্য রেট, এই সিম্বলগুলো ইউজ করবেন, 1 2 এরকম কিছু দেওয়ার পর আমি এটাকে কপি করে ওখানে বসাই দিব। এটা কিন্তু আমার লাগবে এই পাসওয়ার্ডটা, ঠিক আছে, পেস্ট করে দিলাম। সে বলতেছে যে ভেরি স্ট্রং একটা পাসওয়ার্ড হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো ইউজারটা আমার ক্রিয়েট হয়ে যাবে, এই যে পিএইচপি ইনসার্ট ইউজার, আমি ক্রিয়েট ইউজারের মধ্যে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমার ইউজার, সে বলতেছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ মাইস্কুয়েল ইউজার, নেমড হচ্ছে এটা। তো আমি ইউজার নেমটাকেও এখানে রেখে দেই যে ডিবি ইউ নেম, এটা ঠিক আছে, সেভ হয়ে গেল। এখন আমি গো ব্যাকে ক্লিক করলাম, আমি ডেটাবেস ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট করলাম, পাসওয়ার্ডও দিয়েছি।
আরেকটা কাজ করতে হবে, সবার নিচে ওই পেজের মধ্যে আসতে হবে যে অ্যাড ইউজার টু ডেটাবেজ, মানে ওই ইউজারটাকে ডেটাবেজের সাথে আমার কানেক্ট করতে হবে। তো আমার এখানে ইউজার নেম ছিল কি, এই যে দামেন শো পিএসপি ইনসার্ট ইউজার, এটাতে ক্লিক করব এবং ডেটাবেজ কোনটা ডেটাবেজের সাথে আমি কানেক্ট করতে যাচ্ছি, দামেন শো যাচাই না যাচাইটা না, আমারটা হচ্ছে পিএসপি ইনসার্ট। এই দুটো করার পর অ্যাড এর মধ্যে ক্লিক করব আমি। তো এখানে প্রিভিলেজ চাচ্ছে যে কি কি হবে, অল্টার ক্রিয়েট, আমি বলতেছি যে এখানে সবগুলাই হবে, মানে এখানে ক্লিক করলে সবগুলাতে ক্লিক হয়ে যাবে, করার পর মেক চেঞ্জে ক্লিক করব। তো হয়ে গেছে আমার কাজ শেষ। দেখেন আমি যদি এখন ইয়ার ভিতরে যাই, সেটা হচ্ছে এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, যে দ্য মেনশো পিএইচপি ইনসার্ট। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো এখানেই ডেটাবেসটা ক্রিয়েট করতে পারতাম, যে এখানে এখানে দেখেন যে নিউ নামে কোনো অপশন নেই, এবং ডেটাবেসে ক্লিক করলে ডেটাবেস ক্রিয়েট করার মতো কোনো অপশন নেই, ক্রিয়েটটা ওইদিকেই করতে হবে, জমা হবে এখানে পিএইচপি ইনসার্ট। তো এখানে আমি যদি দেখি এটার মধ্যে কোনো টেবিল আছে পিএইচপি ইনসার্টের ভিতরে, না ভাই। টেবিল নেই, কিন্তু আমাদের যেটা কাজ করেছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে আমি যদি যাই, এখান থেকে হচ্ছে আমার কি পিএইচপি ইনসার্ট, এখানে আমরা দুইটা টেবিল দেখতে পাইতেছি। তো আমাদের যে প্রজেক্টটা করেছি এই প্রজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হলে ডেটাবেসটা আমাদের এখানে কি দুইটা টেবিল বানাইতে হবে। তো আমরা কি আবার এখানে দুইটা টেবিল বানাবো, ডাটাগুলো একটা একটা করে ইনসার্ট করব? না, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইয়াটা আছে ডেটাবেসটা, এটাকে আমরা এক্সপোর্ট করে নিব, এখানে এক্সপোর্ট করব, ওখানে ইম্পোর্ট করে নিব, তাহলে কি এখানে যত সব ডেটা আছে ওটা অটোমেটিক পেয়ে যাবে ওখানে। কিভাবে দেখেন, আমি এখান থেকে এই যে পিএইচপি মাই ইনসার্ট এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এই যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফরম্যাটটা আছে, এই যা যা আছে এরকমই রাখবেন, ফরম্যাট এসকিউএল রাখবেন। রাখার পর দেখেন এখানে কিন্তু অনেক ফরম্যাট আছে, তো আমি এটা এসকিউএল এ রাখলাম, রাখার পর গোতে ক্লিক করব। সেভ করতে বলতেছে, সেভ ফাইল, এটা আমার লাগবে, অটোমেটিক সেভ হয়ে যাবে পিএইচপি ইনসার্ট ডট এসকিউএল। এটাকে আমি কাট করে রেখে দিব হচ্ছে এখানে, এই যে নিউ ফোল্ডার 2 পেস্ট করে দিলাম। তো এটা আমার কোথায় লাগবে, এটা আমার লাগবে অর্থাৎ এক্সপোর্ট করব কোথায়, আমার লোকাল সার্ভার থেকে, আর ইম্পোর্ট করব কোথায়, এই যে যেখানে আমার কোনো কিছু নেই, এটা ক্লিক করার পর এই যে এক্সপোর্টের পাশে কিন্তু আমার ইম্পোর্ট নামে একটা অপশন আছে, আমি ইম্পোর্টের মধ্যে ক্লিক করব, করার পর এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে এই যে নিউ ফোল্ডার 2 এর ভিতরেই পিএইচপি ইনসার্ট ডট এসকিউএল, এটাতে ডাবল ক্লিক করব, করার পর আর এটার ফরম্যাট হচ্ছে এসকিউএল, তো আমি এসকিউএলটাই ডাউনলোড করেছিলাম, এখানেও কি এসকিউএলই থাকবে, গোতে ক্লিক করব, করার পর সে বলতেছে যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, 19 কোয়েরিজ এক্সিকিউটেড। যাই হোক সাকসেসফুল হয়েছে মানে কি, এই যে আমার এখানে ডেটাস চলে এসেছে, ইউজারসও চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমি যদি রিলোড করি, তাও কিন্তু বলতেছে যে ডেটাবেস নট কানেক্টেড। তো ডেটাবেস এখন কানেক্টেড করার জন্য আমাকে কি করতে হবে, যে ডেটাবেস ডট পিএইচপিতে আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম ওইটা এখানে দিতে হবে নতুন করে, অর্থাৎ আমি ইউজার নেম কি দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম এটা, কপি করে এখানে রুটের জায়গায় হচ্ছে, আর হোস্ট এই যে সার্ভার নেম যেটা হোস্ট আছে এটা লোকাল হোস্টেই থাকবে, আর পাসওয়ার্ড ছিল আমার হচ্ছে এটা, কপি করে দিলাম, কপি করে কি এখানে পেস্ট করে দিচ্ছে। এরপর হচ্ছে আমার ডাটাবেস নেম ছিল এটা উপরেরটা, পেস্ট করে দিলাম, আর বাকি যা আছে এভাবেই থাকবে, সেভ চেঞ্জেস করে দিলাম, করার পর যদি আমি এখন রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেই, এখন কিন্তু দেখেন যে কোনো ইরর মেসেজ এখানে দেখাচ্ছে না। আমরা এখানে এলস এর ভিতরে বলে দিতে পারি যে ডেটাবেস কানেক্টেড, মানে যদি কানেক্টেড হয়ে থাকে, মানে এটা যদি না পেয়ে থাকে, এই যে কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে এটা দেখাবে ডেটাবেস নট কানেক্টেড, আর যদি ঠিকঠাক থাকে তাহলে দেখাবে যে ডাটাবেস কানেক্টেড। সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করলাম, করার পর এখন যদি আমি রিলোড করি, তো আমার বলতেছে যে ডাটাবেস কানেক্টেড।
আর কোনো কারণে ধরেন যে আমার এখানে এই যে পাসওয়ার্ড এতগুলো এতগুলো আছে না, আমি একটা ভুল করেছি কোনো কারণে, এখানে আরেকটা ডি দিয়ে দিলাম, একটা ডি বাড়িয়ে দিয়েছি, সেভ চেঞ্জেস করলাম, করার পর আবার যদি রিলোড করি এখানে, তখন কিন্তু বলতেছে যে ডেটাবেস নট কানেক্টেড। অর্থাৎ আমি যেই ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়েছি ওটাই এখানে দিতে হবে। ফয়সাল ভাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তো এখন আমার ডেটাবেস কানেক্টেড দেখাচ্ছে, এটা মেসেজ দেখানোর কোনো প্রয়োজন নেই যে ডেটাবেসটা কানেক্টেড হয়ে আছে। আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে এই যে এলস এর ভিতরে এটা কেটে দিব, এটার প্রয়োজন নেই, সেভ চেঞ্জেস করে দিলাম। করার পর এখন দেখি লগ ইন করা ট্রাই করি। এখানে দিয়ে দিই হচ্ছে আমার ছিল ইউজার নেম রেজু, পাসওয়ার্ড ছিল এটা, দিয়ে যদি লগ ইন করি এখনো বলতেছে যে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ। আমি পাসওয়ার্ড কি দিয়েছিলাম? হ্যাঁ ওইটাই। তো এইটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আমরা যদি অল ডাটার ভিতরে যাই, দেখেন যে অল ডাটাতেও আমার সবকিছু ঠিকঠাক আছে। আমরা এগুলো একটা একটা করে দেখি যে সব কাজ করে কিনা। আমি অ্যাড ডাটা করি। আর অ্যাড ডাটা করলে কি এই যে ডেটা, আমরা সর্বপ্রথম ট্রাই করব যে একই মেল দিয়ে দুইবার ডাটা এখানে অ্যাড করা যায় কিনা। এই যে rakib@gmail.com দিয়ে এখানে একটা নেম দিই। আহ, আচ্ছা, rakib@gmail.com এটা দিয়েই কিন্তু আমরা ইয়া করেছিলাম। একটা সাবজেক্ট দেই আর একটা ইমেজ আপলোড করে দেই ডেস্কটপ থেকে। আর না, ডেস্কটপ থেকেই করে দিই, সেটা হচ্ছে এই ইমেজটা দিলাম, মেল দিলাম, টিচার দিলাম, মেসেজ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে যে দিস মেল অলরেডি টেকেন। আপনারা যেটা করবেন, ইমেজ সাইজ যদি 1 MB চেয়ে বেশি হয় তো এখানে দেখাবে যে ইমেজ সাইজ, প্লিজ ইউজ ইমেজ লেস দেন, ইমেজ সাইজ লেস দেন 1 MB, এরকম কিছু একটা মেসেজ দিবেন এবং এখানে ওয়ার্নিংটা দেখাবে। তো অন্য একটা দেই, আমি দেই সুলতানা, সুলতানা@gmail.com, সাবজেক্ট দিলাম। এখান থেকে একটা ইমেজ আপলোড করে দেই, সেটা হচ্ছে এটাকে দিয়ে দেই, ফিমেল দিলাম, টিচার দিলাম, মেসেজ দিয়ে দিলাম, দিয়ে যদি সাবমিট করি, সে বলতেছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর আমি যদি এখানে যাই, ব্রাউজারের মধ্যে ক্লিক করি, যে আমার চলে এসেছে যে সুলতানা@gmail.com। এটা কি লোকাল সার্ভারের মধ্যে আসবে? আমি, না ভাই, এটা তো আপনি হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু আসে নাই, এখানে সর্বশেষ যে নাজিফা আছে, নাজিফাই আছে। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি অল ডাটার ভিতরে যাই, যাওয়ার পর একটা ডিলিট করার ট্রাই করি, যে এই যে সুলতানা যেটা আছে এটাকে আমি ডিলিট করে দেবো, যে ডিলিট হইতেছে কিনা। দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং আমি যদি এখানে যাই, এখানেও চলে গেছে। তার মানে ডিলিটও আমার কাজ করতেছে। এখন আমি যদি এডিট করতে চাই, এই যে এটাকে, ইনাকে আমি এডিট করব। এডিট করার পর আমি শুধুমাত্র এই যে টিচার, পুলিশ সবগুলাই আছে, এতগুলা না দিয়ে আমি জাস্ট দুইটা দিই, দিয়ে আপডেটে ক্লিক করতেছি। দেখেন এখানে কিন্তু দুইটাই আছে। অল ডাটার ভিতরে যদি যাই, এই যে এভাবে চেক করে নেবেন। এখানে আর কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র ডেটাবেসটা যদি ঠিকঠাক ভাবে আমরা কানেক্ট করতে পারি, তাহলে আমার কাজ শেষ। এভাবেই যত সব পিএইচপি সাইট আছে, শুধু আপনাকে ডাটাবেসটা ঠিকভাবে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখন আমি যদি, আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। এটা তো আপনি লাইভ ফ্রেন্ড সবই বুঝতে পারলেন। আমার ভার্সিটির ফ্রেন্ডরা দেখতাম তারা বাসা থেকে প্রজেক্ট বানিয়ে, যারা সিএসসি তে পড়তো তারা নিয়ে এসে নিজের ল্যাব মানে ভার্সিটির পিসিতে রান করতো। তারা এই ডেটাবেসটা এনে কোথায় রাখতো? আমি বুঝি নাই। মনে করেন তারা একটা বানাইছে প্রজেক্ট আচ্ছা, পিএইচপি আচ্ছা, পিএইচপি মাই অ্যাডমিনে, ঠিক আছে? আচ্ছা। জাস্ট ওটা কোনোভাবে এক্সট্রা করে পেন ড্রাইভে না ভার্সিটির পিসিতে দেখতাম রান করে দিত, বুঝছেন? ও, ওরা ডেটাবেসটা কানেক্ট করতো, ডেটাবেস যদি না দিত কোথাও, তাহলে কিন্তু ডেটাবেসের ডেটা পাবে না। যেমন আপনি এখানে ওয়েব সার্ভারে দিয়েছেন, তারা ওইটা নিয়ে এসে হ্যাঁ, মানে ওই লোকাল সার্ভারে দিয়ে দিত, জি, বুঝছেন? লোকাল সার্ভারেও কিন্তু দেওয়া যাবে। লোকাল সার্ভারে দেওয়ার জন্য কি, এখানেও কিন্তু এই যে ইম্পোর্ট করার মতো ইয়া অপশন আছে, এই যে এক্সপোর্ট, আপনি যদি চান অন্য একটা টেবিল কি এখানে ইম্পোর্ট করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, ওইভাবে ইম্পোর্ট করলে আবার ওটা অন্য পিসিতে ওইটা পেতে পারবো আমরা। জি, জি, জি। আমি কিন্তু দেখেন প্রতিটা ক্লাসের শেষে আপনাদের এসকিউএল ফাইলটা সহ দিয়ে দিয়েছি। যদিও আমি বলি নাই যে এটা দিলে আপনার ইয়া হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা, এখন একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা কিভাবে করব, আপলোড করব, এটা করেই আজকে ক্লাসটা শেষ করব। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে? আবার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে আমাদের যাইতে হবে। আপাতত এটা কেটে দেই, এটাও কেটে দেই। আমরা ওয়ার্ডপ্রেস করেছিলাম কোথায়? লোকাল হোস্ট স্ল্যাশ, মনে আছে? ডাব্লিউপি প্রজেক্ট। এই যে ডাব্লিউপি প্রজেক্টের ভিতরে আমি যদি যাই, আচ্ছা এটার ভিতরেও একটা ডাব্লিউপি প্রজেক্ট করে দেওয়া আছে, হয়তো বা অন্য ব্যাচের, সমস্যা নেই। যে কোনো একটা ওয়েবসাইট আমরা আপলোড করতে পারলে সবকিছুই আপলোড করতে পারবো। তো এটা আসতেছে, একটু সময় লাগবে। আমার জেম্প ওপেন করেই দেওয়া আছে। আচ্ছা, তো আপনারা যদি দেখেন theMainSociety.com-এ যান, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এখন দেখতে পাবেন। তো এটাই হচ্ছে আমাদের কি, ধরেন যে এই যে ওয়ার্ডপ্রেস সাইটটা, এটাই আমি কি করব, আপলোড করব। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের মধ্যে চলে যাচ্ছে, ব্লগের মধ্যে ক্লিক করলে ব্লগে চলে যাইতেছে। এটা কিন্তু লোকাল সার্ভারে পাইতেছে, যে লোকাল হোস্ট স্ল্যাশ। তো আমাদের যেটা করতে হবে, এখানে বাকি সব ডিলিট করে দিই এখন তাহলে। রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম, এবার একবারে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, কনফার্ম। আর এখানে আমার যে ইয়াটা ছিল এগুলো ডিলিট করে দেই। একই হিসাব, এখানেও আমাদের একটা ডেটাবেস লাগবে, আর কি ওই ফোল্ডারটা আমাকে ওখানে আপলোড করতে হবে, তাই না? তো আমরা ওই কাজটা করে ফেলি। ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যে ডাব্লিউপি প্রজেক্ট নামে যে ইয়াটা আছে, সেটা হচ্ছে এখান থেকে লোকাল ডিস্কের ভিতরে, তারপর যাব হচ্ছে আমাকে এই যে জ্যাম থেকে htdocs এর ভিতরে এই যে ডাব্লিউপি প্রজেক্ট, এটার মধ্যে ডাবল ক্লিক করলাম। করার পর এই পুরোটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি, এই যে অ্যাড টু আর্কাইভ করে নিব। করার পর জিপে ওকে করব। তো এটা আমার এক্সট্রাক্ট হইতে একটু সময় লাগবে, কারণ যে এখানে অনেক ফাইল আছে। আর এর মধ্যে আমরা আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে আমাদের এই যে লোকাল সার্ভারের মধ্যে এই ডাব্লিউপি প্রজেক্ট যেটা আছে, এটা কি এই ডেটাবেসটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এখানে অনেকগুলো টেবিল আছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সাথে সাথে এই টেবিলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। তো এটা আমরা এক্সপোর্ট করব কিভাবে? এই যে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। করার পর এটা আমার এসকিউএলই থাকবে, আমি গোতে ক্লিক করব। ওকে, তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে, যে wp-project.sql। কাট করে দিব। কাট করে কোথায় রাখবো? আমি যে ওই যে নিউ ফোল্ডার 2 যেটা ছিল এখানেই রেখে দিলাম। তো এটা আমার 100% হোক। আচ্ছা, আমার হয়ে গেছে। তো হওয়ার পর আমাদের কি করতে হবে, যে ওই যে ফোল্ডারটা আছে wp-project.zip, এটাকে আমি কাট করে এখানে রেখে দেই, পেস্ট করে দিলাম। এটাকে আবার আপলোড করতে হবে। তো আপলোড আমরা কিভাবে করব, এখান থেকে এই যে আপলোডে ক্লিক করব। এটাতে যদি এখন রিলোড করি, এটা কি আর পাবে? এই যে এটা আর পাবে না, নট ফাউন্ড বলে দিচ্ছে। তো এখান থেকে এই যে আপলোড করব। করার পর এই যে নিউ ফোল্ডার টু wp-project.zip। তো এটা আমার ফাইল সাইজ হচ্ছে 25.58 এমবি। একটু সময় লাগবে, হয়ে গেছে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে, যত ইন্টারনেট স্পিড বেশি হবে তত তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তো গো ব্যাক করে নিলাম। করার পর এটাকে কি আমার এক্সট্রাক্ট করতে হবে। এই যে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলাম, ক্লোজ। এখন দেখেন আমার কিন্তু এখানে ডেটাবেস আলাদা। আমি যদি theMainSociety.com-এ যাই,
এখানে সরাসরি আমার একটা ইরর মেসেজ দেখাই দিবে যে ইরর এস্টাবলিশিং এ ডেটাবেস কানেকশন, যে আমার ডেটাবেস কানেকশন এখনো ঠিক করা হয় নাই। তো ডেটাবেস কানেকশনটা আমরা কিভাবে ঠিক করব? আমাদের যে আগের যে ইয়াটা বানাইছিলাম এই ডেটাবেসটাই থাক, আমি আর নতুন করে বানাইতেছি না। আমার যে টেবিল দুইটা ছিল এই দুইটা আমি কি করব, ডিলিট করে দিব। তো এই টেবিলগুলো আমরা ডিলিট করব কিভাবে? এখান থেকে এই যে ডেটা আছে না, এখান থেকে ড্রপ, এই যে ড্রপ করে দিলাম, ড্রপ করে দিলাম, হয়েছে। এখন দেখেন যে পিএইচপি ইনসার্টের মধ্যে কোনো টেবিল নেই। তো আমাদের কি ওয়ার্ডপ্রেসের টেবিলটাকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। আমি ইম্পোর্টের মধ্যে ক্লিক করব, করার পর হচ্ছে ব্রাউজ, ব্রাউজ করার পর কি এই যে wp project ডট এসকিউএল এটাতে ডাবল ক্লিক করব, করার পর গো। তো সে বলতেছে যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, মানে হয়ে গেছে। এখন যদি রিলোড করি তাও কি পাবে? পাই নাই তো। আমি কি এখানে ইয়াটা চেঞ্জ করেছি? আর আমরা যে ইয়াগুলা দেই সেটা হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো যায় কোথায়? সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিই। এই যে জ্যাম্পের ভিতরে যাই, যার পর হচ্ছে htdocs, তারপর হচ্ছে wp project, এখান থেকে এই যে wp-config.php নামে একটা ফাইল আছে, wp-config.php, এটার ভিতরে ওই কনফিগারেশনের যত কাজ আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করেছি। এখানে ডিবি নেম কি ছিল? wp project, ইউজার নেম ছিল রুট, পাসওয়ার্ড ছিল ব্ল্যাঙ্ক, আর হোস্ট ছিল লোকাল হোস্ট। তার মানে আমরা যদি এখান থেকে মানে চেঞ্জ করে দিই তাহলে তো আমার কাজ হয়ে যাওয়ার কথা, তাই না? তো আমি এখানে দেখি যে wp-config.php নামে কোনো কিছু আছে কিনা। এই যে wp-config.php, এটাকে আমি এডিট করব। এডিট করার পর আমার ডাটাবেস নেম কি আমাকে এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। এই যে এটা হচ্ছে আমার ডিবি নেম, আমি দিয়ে দিলাম পেস্ট করে। আমি নতুন করে ক্রিয়েট করে নেই, আগেরটাই দিয়ে দিচ্ছি। ইউজার নেম হচ্ছে এটা, কপি করে এই যে রুটের জায়গায় এটা, আর আরেকটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম কপি করে, সরি এখানে না, আমারটা হচ্ছে এখানে। দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করলাম, করার পর এখন যদি আমি রিলোড করি, এই যে damanSociety.com চলে এসেছে। আচ্ছা, কিন্তু হ্যাঁ, আপলোড হওয়ার পরও আরেকটা ছোট্ট প্রবলেম আছে কয়েকটা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে। আমি যদি ডাব্লিউপি প্রজেক্টের মধ্যে হোভার করি, দেখেন এখানে লিঙ্কটা কি আসতেছে, এখানে আসছে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট। অর্থাৎ আমি যদি এখন ক্লিক করি, এখানে দেখেন লিঙ্ক কিন্তু মানে damanSociety.com-ই থাকার কথা, কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, অর্থাৎ আমার লোকাল সার্ভারে এটা চলে আসতেছে, তাই না? তো এটা আমরা ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর এখান থেকে ডাব্লিউপি অপশনস নামে একটা অপশন আছে, এই যে টেবিল আছে, পিএইচপি ইনসার্টের ভিতরে যাবেন, যাওয়ার পর ডাব্লিউপি অপশনস এটার ভিতরে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে এখানে যে অপশন ভ্যালুর মধ্যে লিঙ্ক কি দেওয়া আছে, লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, এই কারণে ওইখানে চলে যাচ্ছে। এখানে আমরা কি করব, আমাদের এটা দিয়ে দিব, এরপর এটাও দিয়ে দিব। দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, দেখেন এখন কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে এটাই পাচ্ছে, এই যে damanSociety.com, আবার ক্লিক করি এটাই পাইতেছে। আর আরেকটা কি প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আমি যদি অ্যাবাউট ইভার মধ্যে ক্লিক করি, এই যে অ্যাবাউট ইভা বা ব্লগ যেটাতেই ক্লিক করি না কেন, এটা বলতেছে যে 404 নট ফাউন্ড। এখানেও কি তাই বলতেছিল? এখানে কিন্তু এখানে কাজ করে, আমাদেরটা কাজ করতেছে না কেন? এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাব্লিউপি লগইনের ভিতরে আমি যাব, ডাব্লিউপি অ্যাডমিন, আর এখানে আমি দিব হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিয়ে দিই। কি পাসওয়ার্ড যে ছিল ওইটার ভুলেই গেছে। আচ্ছা, আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো না, আমাদের কাছে তো ডেটাবেজের অ্যাক্সেস আছেই। তো
তো ওটাও আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে চেঞ্জ করবেন। এখান থেকে এই যে ইউজার্স, ডাব্লিউপি ইউজার্স নামে একটা টেবিল আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো এই দেখেন এটা ইউজার লগইন হচ্ছে, অ্যাডমিন পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট করে দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে এডিট করব, এই যে এখানে এডিটের মধ্যে ক্লিক করব, করার পর এখানে এই যে পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমি বাদ দিব, বাদ দিয়ে দিব হচ্ছে LEDP@1234। আর এইখানকার এই টাইপটা কি করে দিব, এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও MD5 করে দিতে হবে, যেটা আমরা এমনিতেও করেছিলাম পিএইচপি সাইটে, এখানেও কি এটা। তো এটাই আমার হচ্ছে পাসওয়ার্ড। কপি করার পর যদি গোতে ক্লিক করি, হয়েছে। এখন যদি আমি রিলোড করি, এটা এই পেজটাকে আগে রিলোড করি, যে অ্যাডমিনেই থাকবে, পাসওয়ার্ডটা হচ্ছে এটা, এই যে এটা দিয়ে কি করব, লগইনের মধ্যে ক্লিক করব। লগইন হয়ে গেছে, লগইন হলে হয়ে যাবে। অ্যাবাউট ডিভা এটা পাইতেছে না, এটা পাওয়ানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে সেটিং, সেটিং থেকে পারমালিঙ্ক, কোথায় যাবেন, সেটিং থেকে পারমালিঙ্কের মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে এই যে কমন সেটিং যেটা আছে, এখানে কি সিলেক্ট করে দেওয়া আছে, ডেট এন্ড টাইম। এখানে ডেট এন্ড টাইম অনুযায়ী পাচ্ছে পোস্টগুলা, আমাদের এটা করে দিতে হবে। এই যে পোস্ট নেম, বুঝতে পেরেছেন, এই যে পোস্ট নেম করার পর যদি আমি সেভ চেঞ্জ করি, করার পর এখন রিলোড করি ডাব্লিউপি প্রজেক্ট, এবং এখন যদি আমি অ্যাবাউট ইভার মধ্যে ক্লিক করি, দ্যাটস ইন্ড। এই যে দেখেন ব্লগের মধ্যে ক্লিক করলেও ব্লগগুলো পাইতেছে। কোনটা, ও এটা, এটা এখানে অটোমেটিক পেয়ে গেছে, যখন আপনি সার্ভারে আপলোড করবেন এটা মানে চেঞ্জ হয়ে গেছে এই জায়গাতে। আর আমি যদি আমার লোকাল সার্ভারে দেখি, লোকাল সার্ভারে দেখি যে ওইটাতে কি ছিল, ওইটাতে পোস্ট নেম ছিল লোকাল সার্ভারে। ও পোস্ট নেম করে দিয়েছিলাম আমরা যখন ইনস্টল করেছিলাম, আপনারা দেখবেন যে ওইটা আমরা কি পোস্ট নেম করে দিয়েছিলাম। পোস্ট নেম না করে ডেট এন্ড টাইম থাকতো, তাহলে কি হইতো, আমরা কত তারিখে পেজটা বানাইছি এখানে ওই ডেটটা পাইতো আর কি। তো এই কারণে আমরা পোস্ট নেম করে দিয়েছিলাম। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন সবকিছু, এগুলো ইজি জিনিস, শুধুমাত্র কি একটার পর একটা ইয়া করতে হবে। আচ্ছা, আপনাদের কি সিপিএনএল আছে লাইভ সার্ভার? আচ্ছা, আমার একটা ব্যাচে একজন ওখানে নাকি ফ্রিতে আপলোড করা যায়, আমি ট্রাই করি নাই। তো উনি একটা লিংক দিয়েছিল, আপনারা ওখানে সাইন আপ করে ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে আহ, উম, এই যে এটা infinity.net, কপি করে আপনাদের এখানে দিয়ে দিলাম। আমি যদি এটার ভিতরে যাই, এই যাওয়ার পর এই যে ইনফিনিটি ফ্রি, এখানে বলতেছে যে ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং, সাইন আপ করে নেবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম দিবেন। আর দিয়ে চেষ্টা করে দেখবেন যে পারেন কিনা। এখানে মানে যেভাবে ডেটাবেস বানানো হয়েছে একটু হয়তো বা ইন্টারফেসটা অন্যরকম থাকতে পারে, কিন্তু নিয়ম কিন্তু এইটাই, যে আপনার একটা ডেটাবেস বানাইতে হবে, ইম্পোর্ট করতে হবে, তাহলে কি ঠিকঠাক ভাবে কাজ করবে। আর আমার কাছে এক্সট্রা কোনো মানে সিপিএনএল বা ইয়া নেই, এই কারণে আমি আপনাদের দিতে পারতেছি না। ঠিক আছে। আর ওটা দেখবেন, আর আরেকটা জিনিস দেখবেন যে ইমেজ আপলোডের ক্ষেত্রে সাইজ, একটা মিনিমাম সাইজের যে ব্যাপারটা ওটা করবেন। ওকে। আর তো ঠিক আছে, আমরা এগুলো প্র্যাকটিস করি। ঠিক আছে, এখন প্র্যাকটিস করব।